সেকশন 5 আলোচনা করার সময় আমরা দেখেছি একজন রায়ত তার প্লট অফ ল্যান্ড ট্রান্সফার করতে চাইলে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কিছু কন্ডিশন তাকে অবশ্যই ফলো করতে হবে। সেইখানেই সাবসেকশন 4 এবং সাবসেকশন 5 আলোচনা করার সময় আমরা দেখেছি একজন রায়ত তার প্লট অফ ল্যান্ডের একটি পোর্শন বা শেয়ার যদি ট্রান্সফার করতে চায় এবং সেক্ষেত্রে যদি সেকশন 8 অ্যাপ্লাই হয় তাহলে সকল কো শেয়ারারদের কাছে ট্রান্সফারের বিবরণ জানিয়ে একটি নোটিশ প্রত্যেককে পাঠাতে হবে। তখন অনেকের মনে প্রশ্ন এসেছিল যে কো শেয়ারারদের কাছে কেন নোটিশ পাঠাবো, কারণ কো শেয়ারারদের কাছে তো কোনো ল্যান্ড ট্রান্সফার করা হচ্ছে না, কো শেয়ারাররা তো কোনোভাবে পার্টি নয় ট্রান্সফারের ক্ষেত্রে। রায়াত তার প্লট অফ ল্যান্ড কোনো ব্যক্তিকে ট্রান্সফার করবে, সেক্ষেত্রে কেন প্লট অফ ল্যান্ডের কো শেয়ারারদেরকেও জানাতে হবে নোটিশ পাঠিয়ে? সেই প্রশ্নের উত্তর আমরা আজকের ভিডিওতে জানব এবং জানব সেকশন 8 কি, সেকশন 8-এ কী লেখা রয়েছে এবং কোন অধিকারের ভিত্তিতে সকল কো শেয়ারারদের কাছে প্লট অফ ল্যান্ড ট্রান্সফারের বিবরণ জানিয়ে নোটিশ পাঠাতেই হবে। সেকশন 8 রাইট অফ পারচেস বাই কো শেয়ারার অর কন্টিজিয়াস টিন্যান্ট। কো শেয়ারার বা কন্টিজিয়াস টিন্যান্টের ক্রয় করার অধিকার। প্রথমে বলে রাখি, এখানে প্লট অফ ল্যান্ড ক্রয় করার অধিকারের কথা বলা হয়েছে। এবার আমরা জানব কো শেয়ারার মানে কি, কন্টিজিয়াস টিন্যান্ট মানে কি। অ্যাকচুয়ালি বর্গাদার মানে কি সেটাও জানা জরুরি। বর্গাদার সম্বন্ধে সেকশন 2 ডেফিনিশনসের ভিডিওতে আলোচনা করেছি। According to section 2 subsection 6, co-sharer of a rayat in a plot of land means a person other than the rayat who has an undemarcated interest in the plot of land along with the rayat। অর্থাৎ co-sharer হলেন সেই ব্যক্তি যার প্লট অফ ল্যান্ডের ওনার অর্থাৎ রায়াতের পাশাপাশি ওই প্লট অফ ল্যান্ডে একটি আনডিমার্কেটেড ইন্টারেস্ট থাকে। এবার একটি উদাহরণের সাহায্যে জানার চেষ্টা করব আনডিমার্কেটেড ইন্টারেস্ট জিনিসটা কি। ধরো একটি 3 একর জমি আছে, 3 একর জমি। এই জমিতে 3 ভাই বিনয়, বাদল, দীনেশ, 3 ভাই প্রত্যেকে 1 একর করে জমির মালিক। অর্থাৎ বিনয়ের কাছে 1 একর জমি, বাদলের কাছে 1 একর জমি এবং দীনেশের কাছে 1 একর জমি রয়েছে। তারা প্রত্যেকেই নিজের নিজের 1 একর করে জমির মালিক অর্থাৎ রায়াত। এই ক্ষেত্রে কো শেয়ারার কে? এই ক্ষেত্রে কো শেয়ারার হলো বিনয়ের 1 একর জমির সাপেক্ষে কো শেয়ারার হলো তার 2 ভাই বাদল এবং দীনেশ। বাদলের 1 একর জমির সাপেক্ষে কো শেয়ারার হলো তার 2 ভাই বিনয় এবং দীনেশ। আবার দীনেশের 1 একর জমির সাপেক্ষে কো শেয়ারার হলো তার 2 ভাই বিনয় এবং বাদল। একটা প্লট অফ ল্যান্ডে রায়াতের কো শেয়ারার কারা হয় আশা করি সেটা বুঝতে পেরেছ। এই কো শেয়ারার ব্যাপার থেকেই রাইট অফ প্রিয়াম্পশনের আলোচনা শুরু করা যেতে পারে। রাইট অফ পারচেস এই বা রাইট অফ প্রিয়াম্পশন এটাকে 2 ভাগে ভাগ করা হয়। প্রথমে আছে প্রাইমারি রাইট আর দ্বিতীয়ত হলো রেমিডিয়াল রাইট। প্রাইমারি রাইট কি জিনিস? এই যে উদাহরণটা দিলাম, বিনয়, বাদল, দীনেশ 3 ভাই 1 একর করে জমির মালিক, টোটাল জমি 3 একর জমি। এবার কোনো কারণে যদি বিনয় তার 1 একর জমি বিক্রি করে দিতে চায়, সেক্ষেত্রে তাকে তার যে কো শেয়ারার 2 ভাই তাদের কাছ থেকে একটা নো অবজেকশন নিতে হবে, মানে তাদেরকে একটা নোটিশ পাঠাতে হবে। ওই কো শেয়ারারের মধ্যে কেউ যদি কোনো অবজেকশন না জানায় বা তারা যদি বিনয়ের 1 একর জমিটি কিনতে না চায়, কোনো আগ্রহ না দেখায়, তাহলে বিনয় ওই কো শেয়ারারদেরকে বাদ দিয়ে অপর কাউকে তার জমিটা বিক্রি করে দিতে পারে। অর্থাৎ কোনো জমি কো শেয়ারারদের কোনো জমি বিক্রি করার আগে, ট্রান্সফার করার আগে কো শেয়ারারদের একটা রাইট থাকে প্রথমে অফার পাওয়ার।
প্রথমে পারচেস করার একটা অফার পাওয়ার রাইট থাকে। এবার প্রিএমশন রাইটের সেকেন্ড পার্ট হচ্ছে রেমিডিয়াল রাইট। ধরো বিনয় তার 1 একর জমি কো শেয়ারারদের কোনো নোটিশ না দিয়ে সে অপর কোনো ব্যক্তিকে বিক্রি করে দিল, বা কো শেয়ারারদেরকে নোটিশ দিল, তার আগে সে অপর কোনো অপরিচিত ব্যক্তিকে তার জমিটি বিক্রি করে দিল। এই ক্ষেত্রে যদি কো শেয়ারারদের মধ্যে কেউ ওই জমিটি কিনতে আগ্রহ ছিল, কিন্তু বিনয় যেহেতু অপরিচিত কাউকে জমিটি বিক্রি করে দিয়েছে কো শেয়ারারদেরকে আগে জিজ্ঞাসা না করে বা তাদের মতামত না নিয়ে, এই জন্য কো শেয়ারারদের কাছে একটা রাইট আসে, রেমিডিয়ান রাইট আসে। এই রেমিডিয়াল রাইটের জন্য তারা কোর্টের কাছে অ্যাপ্লাই করতে পারে, রাইট অফ পারচেসের জন্য অ্যাপ্লাই করতে পারে। এটাকে বলা হয় প্রিএমশন রাইট। অর্থাৎ আমরা জানতে পারলাম যে একটা প্লট অফ ল্যান্ডে রায়াতের পাশাপাশি কো শেয়ারারদেরও একটা আনডিমার্কেটেড ইন্টারেস্ট থাকে। যদিও প্লট অফ ল্যান্ড একজনের, কিন্তু তা সত্ত্বেও তার কো শেয়ারারদেরও একটা আনডিমার্কেটেড ইন্টারেস্ট থাকে এবং সেখান থেকেই প্রিএমশন রাইটের উদ্ভব হয়। কন্টিজিয়াস টিন্যান্ট মানে হলো একজন রায়াতের যেখানে প্লট অফ ল্যান্ড রয়েছে সেই প্লট অফ ল্যান্ডের সংলগ্ন বা পার্শ্ববর্তী কোনো প্লট অফ ল্যান্ডের ওনার বা রায়াতকে কন্টিজিয়াস টিন্যান্ট বলা হয়। ইফ a portion or share of a plot of land of a Rayat is transferred to any person other than a co-sharer of a Rayat in the plot of land, যদি একজন রায়াতের প্লট অফ ল্যান্ডের একটি অংশ ওই প্লট অফ ল্যান্ডে রায়াতের কোনো কো-শেয়ারার বাদে অন্য কোনো ব্যক্তিকে ট্রান্সফার করে দেওয়া হয়, তাহলে কি হবে? তাহলে ওই প্লট অফ ল্যান্ডের বর্গাদার বা ওই প্লট অফ ল্যান্ডের যে কোনো কো শেয়ারার বা ওই প্লট অফ ল্যান্ডের কোনো অ্যাডজয়নিং ল্যান্ড ওনার অর্থাৎ কন্টিজিয়াস টিন্যান্ট নির্দিষ্ট সময়ের মধ্যে ওই ট্রান্সফার হয়ে যাওয়া প্লট অফ ল্যান্ড ক্রয় করার জন্য কোর্টের কাছে অ্যাপ্লাই করতে পারে। একজন রায়াত যদি তার প্লট অফ ল্যান্ডের কোনো একটি অংশ কো শেয়ারার বাদে অপরিচিত ব্যক্তিকে ট্রান্সফার করে দেয়, সেক্ষেত্রে বর্গাদার অথবা কো শেয়ারার অথবা অ্যাডজয়নিং ল্যান্ড ওনার এরা সকলেই একটি নির্দিষ্ট সময়সীমা পায়, যে সময়ের মধ্যে তাদেরকে কোর্টের কাছে অ্যাপ্লাই করতে হয় যদি তারা ট্রান্সফার হয়ে যাওয়া প্লট অফ ল্যান্ডে রাইট অফ পারচেসের জন্য, অর্থাৎ সেই প্লট অফ ল্যান্ড কেনার জন্য যদি আবেদন করতে চায়, সেক্ষেত্রে তাদেরকে ওই নির্দিষ্ট সময়সীমার মধ্যেই অ্যাপ্লাই করতে হয়। দ্য বর্গাদার ইন দ্য প্লট অফ ল্যান্ড মে উইদিন 3 months অফ দ্য ডেট অফ সাচ ট্রান্সফার, অর্থাৎ বর্গাদারের জন্য নির্দিষ্ট সময়সীমা হলো 3 মাস, অর্থাৎ যে দিন রায়াত তার প্লট অফ ল্যান্ড অপরিচিত ব্যক্তিকে ট্রান্সফার করে দিয়েছে সেই দিনের থেকে 3 মাসের মধ্যে বর্গাদার একটি সুযোগ পায় রাইট অফ পারচেস ক্লেম করার জন্য। অর এনি co-sharer of a Rayat in the plot of land may within 3 months of the service of the notice given under subsection 5 of section 5, অর্থাৎ সেকশন 5 সাবসেকশন 5 ওখানে কো-শেয়ারারদের কাছে যে নোটিশ পাঠানোর কথা বলা হয়েছে, ট্রান্সফার সম্পর্কিত যে নোটিশ পাঠানোর কথা বলা হয়েছে, ওই নোটিশ পাওয়ার 3 মাসের মধ্যে কো-শেয়ারারদের কাছে একটা সুযোগ থাকে যে তারা ট্রান্সফার হয়ে যাওয়া প্লট অফ ল্যান্ডের রাইট অফ পারচেস ক্লেম করবে। অর এনি রায়াত পসেসিং ল্যান্ড অ্যাডজয়নিং সাচ প্লট অফ ল্যান্ড মে উইদিন 4 months অফ দ্য ডেট অফ সাচ ট্রান্সফার, অর্থাৎ কোনো অ্যাডজয়নিং ল্যান্ড ওনারের কাছে রাইট অফ পারচেস ক্লেম করার জন্য সময়সীমা হলো 4 মাস, অর্থাৎ ট্রান্সফার হয়ে যাওয়া প্লট অফ ল্যান্ডের যদি ক্রয় করার জন্য রাইট অফ পারচেস ক্লেম করতে হয়, তাহলে 4 মাসের মধ্যে কোনো অ্যাডজয়নিং ল্যান্ড ওনার কোর্টের কাছে অ্যাপ্লাই করতে পারে। অ্যাপ্লাই টু দ্য মুন্সিফ হ্যাভিং টেরিটোরিয়াল জুরিসডিকশন ফর ট্রান্সফার অফ দ্য সেট পোর্শন অর শেয়ার অফ দ্য প্লট অফ ল্যান্ড টু হিম, অর্থাৎ ট্রান্সফার হয়ে যাওয়া প্লট অফ ল্যান্ডের পোর্শন বা শেয়ার কিনতে হলে মুন্সিফ কোর্টের কাছে অ্যাপ্লাই করতে হবে। মুন্সিফ মানে হলো সিভিল জাজ, হ্যাভিং টেরিটোরিয়াল জুরিসডিকশন
টেরিটোরিয়াল জুরিসডিকশন মানে হলো যে নির্দিষ্ট টেরিটরি বা এলাকার মধ্যে কোনো জাজ তার অফিসিয়াল পাওয়ার ইউজ করে কোনো লিগ্যাল ডিসিশন বা জাজমেন্ট দিতে পারে। এতক্ষণ আমরা জানলাম যে একজন রায়ত তার প্লট অফ ল্যান্ডের কোনো অংশ যদি কো শেয়ারার বাদে অপরিচিত ব্যক্তিকে ট্রান্সফার করে দেয়, সেক্ষেত্রে বর্গাদার অথবা কো শেয়ারার অথবা অ্যাডজয়নিং ল্যান্ড ওনার একটি নির্দিষ্ট সময়সীমা পায়, যে সময়সীমার মধ্যে তাদেরকে মুন্সিপ কোর্টের কাছে অ্যাপ্লাই করতে হয় রাইট অফ পারচেস ক্লেম করার জন্য। এবার আমরা জানব দুটো কন্ডিশন রয়েছে যেটা অবশ্যই ফুলফিল হতে হবে রাইট অফ পারচেস ক্লেম করার আগে। নাম্বার 1, সাবজেক্ট টু দ্য লিমিট মেনশনড ইন সেকশন 14M। সেকশন 14M সেখানে সিলিং এরিয়ার কথা বলা হয়েছে। সিলিং এরিয়া মানে হলো একজন রায়ত সর্বোচ্চ কত সীমানা পর্যন্ত নিজের অধীনে তার জমি রাখতে পারে, অর্থাৎ সর্বোচ্চ কত পরিমাণ জমি একজন রায়ত রাখতে পারে। অর্থাৎ রাইট অফ পারচেস ক্লেম করার আগে সেকশন 14M অনুযায়ী সিলিং এরিয়া মেপে নিতে হবে, যাতে কোনোভাবেই একজন আবেদনকারী সিলিং এরিয়ার বেশি জমি যেন সে না পেয়ে যায়। সেকেন্ড কন্ডিশন হলো অন ডিপোজিট অফ দ্য কনসিডারেশন মানি টুগেদার উইথ এ ফার্দার সাম অফ 10% অফ দ্যাট অ্যামাউন্ট। অর্থাৎ রাইট অফ পারচেস ক্লেম করার আগে সে বর্গাদার হোক, কো শেয়ারার হোক বা অ্যাডজয়নিং ল্যান্ড ওনার যেই হোক না কেন, কোর্টে তাকে একটা কনসিডারেশন মানি হিসেবে ওই ট্রান্সফার হয়ে যাওয়া প্লট অফ ল্যান্ডের ভ্যালু ডিপোজিট করতে হবে এবং তার সাথে 10% অফ দ্যাট অ্যামাউন্ট, অর্থাৎ ওই ট্রান্সফার হয়ে যাওয়া প্লট অফ ল্যান্ডের ভ্যালু 10%। ধরো একটা জমির দাম 10 লাখ টাকা, ওই জমির 10% হলো 1 লাখ টাকা, অর্থাৎ কনসিডারেশন মানি হিসেবে 10 লাখ প্লাস 1 লাখ অর্থাৎ 11 লাখ টাকা কোর্টে ডিপোজিট করতে হবে। সাবসেকশন 1-এ আমরা দেখলাম কোনো প্লট অফ ল্যান্ডের পোর্শন বা শেয়ার যদি কো শেয়ারার বাদে অপরিচিত ব্যক্তিকে ট্রান্সফার করে দেওয়া হয়, তাহলে ওই প্লট অফ ল্যান্ডের বর্গাদার, ওই প্লট অফ ল্যান্ডের কো শেয়ারার, ওই প্লট অফ ল্যান্ডের অ্যাডজয়নিং ল্যান্ড ওনার এরা একটা সুযোগ পায়, এরা একটা নির্দিষ্ট সময়সীমা পায়, যে সময়ের মধ্যে তারা রাইট অফ পারচেস ক্লেম করতে পারে। এই রাইট অফ পারচেস এটাকে বলা হয় প্রিএমশন রাইট। প্রিএমশন রাইট যদি না থাকতো তাহলে রায়ত তার প্লট অফ ল্যান্ড যাকে খুশি যখন খুশি ট্রান্সফার করে দিতে পারত। আশা করি সেকশন 5 সাবসেকশন 5-এ সমস্ত কো শেয়ারারদের কাছে নোটিশ পাঠানোর প্রভিশন কেন রাখা হয়েছে তার উত্তর তোমরা পেয়েছো। আমি জানি যে এই সেকশনটি পড়ার সময় অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে। আমি চেষ্টা করব এই ভিডিওতে সমস্ত কনফিউশন দূর করে লাইন বাই লাইন বোঝানোর চেষ্টা করার জন্য, কিন্তু তা সত্ত্বেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। সেকশন 8 ইমপ্লিমেন্ট করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হলো সাবসেকশন 1-এ যে 3টে প্রভিশন রয়েছে, সেই 3টে প্রভিশন আমরা জানব। তবে তার আগে জানতে হবে যে কোন কোন ট্রান্সফারের ক্ষেত্রে সেকশন 8 অ্যাপ্লাই হবে না, এটা আগে জানা খুবই জরুরি। নাম্বার 1, এ ট্রান্সফার বাই এক্সচেঞ্জ অর বাই পার্টিশন। অর্থাৎ পার্টিশন বা এক্সচেঞ্জের মাধ্যমে যদি কোনো ট্রান্সফার হয়, পার্টিশন বা এক্সচেঞ্জের মাধ্যমে যদি কোনো প্লট অফ ল্যান্ডের ট্রান্সফার হয়, সেক্ষেত্রে সেকশন 8 অ্যাপ্লাই হবে না। অর্থাৎ সেক্ষেত্রে কোনো রাইট অফ পারচেস বা প্রিএমশন রাইট অ্যারাইজ করবে না। এ ট্রান্সফার বাই বিকুয়েস্ট অর গিফট অর হিবা বিল ইওয়াজ। উত্তরাধিকার সূত্রে, উইলের মাধ্যমে বা গিফট বা হিবা বিল ইওয়াজের মাধ্যমে যদি কোনো ট্রান্সফার হয়, সেক্ষেত্রেও সেকশন 8 অ্যাপ্লাই হবে না। অর্থাৎ সেক্ষেত্রেও প্রিএমশন রাইট অ্যাপ্লাই হবে না। এ মর্টগেজ মেনশনড ইন সেকশন 7। সেকশন 7-এ যে মর্টগেজের কথা বলা হয়েছে, সেই মর্টগেজের ক্ষেত্রেও সেকশন 8 অ্যাপ্লাই হবে না। হিবা বিল ইওয়াজ মানে হচ্ছে, হিবা বিল ইওয়াজ এটা একটা মুসলিম পার্সোনাল ল অনুযায়ী এটাকেও এক প্রকার গিফট হিসেবে ধরা হয়, গিফট ফর কনসিডারেশন। এটা মুসলিম ল পড়ার সময় হয়তো তোমরা পড়েছো। যাই হোক, এ ট্রান্সফার ফর চ্যারিটেবল অর রিলিজিয়াস পারপাসেস
or both without reservation of any pecuniary benefit for any individual। চ্যারিটেবল বা রিলিজিয়াস পারপাসের জন্য যদি কোনো ট্রান্সফার হয় সেক্ষেত্রেও সেকশন 8 অ্যাপ্লাই হবে না। এবং অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে যে এই চ্যারিটেবল বা রিলিজিয়াস পারপাসে ট্রান্সফার করার জন্য সেক্ষেত্রে যেন কোনো পার্টিকুলার কোনো ব্যক্তির জন্য আর্থিক বেনিফিটের জন্য রিজার্ভেশন না থাকে, সেটা যেন ফেয়ারলি চ্যারিটেবল বা রিলিজিয়াস পারপাসের জন্যই ট্রান্সফারটা হয়ে থাকে। A transfer of land in favor of a borgadar in respect of such land if after such transfer the transferee holds as a rayat land not exceeding 1 acre in area in the aggregate। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। সাবসেকশন 1-এ আমরা দেখেছি কো শেয়ারার বাদে প্লট অফ ল্যান্ডের কোনো পোর্শন যদি অপরিচিত ব্যক্তিকে ট্রান্সফার করে দেওয়া হয় সেক্ষেত্রে বর্গাদার, কো শেয়ারার বা অ্যাডজয়নিং কোনো ল্যান্ড ওনার ঝাঁপিয়ে পড়ে রাইট অফ পারচেস ক্লেম করার জন্য। অর্থাৎ সেখান থেকে আমরা বুঝেছি যে যদি প্রথমেই কো শেয়ারারের কাছে প্লট অফ ল্যান্ড ট্রান্সফার করে দেওয়া হয় তাহলে প্রিয়ামশন রাইট আর আসবে না। কো শেয়ারার বাদে অপর কোনো অপরিচিত ব্যক্তিকে যখনই প্লট অফ ল্যান্ডের কোনো অংশ ট্রান্সফার করা হচ্ছে তখনই প্রিয়ামশন রাইট অ্যারাইজ করছে। কিন্তু 1981 সালে এই নতুন ক্লজটি ঢোকানো হয়েছে। এখানে বলা হয়েছে যে একটা নির্দিষ্ট যদি কোনো কন্ডিশনকে মাথায় রেখে প্রথমেই যদি কোনো বর্গাদারকে প্লট অফ ল্যান্ড ট্রান্সফার করে দেওয়া হয় তাহলেও সেকশন 8 অ্যাপ্লাই হবে না, অর্থাৎ সেক্ষেত্রে প্রিয়ামশন রাইট অ্যাপ্লাই হবে না। সেই নির্দিষ্ট কন্ডিশনটা কি? এ ট্রান্সফার অফ ল্যান্ড ইন ফেভার অফ এ বর্গাদার ইন রেসপেক্ট অফ সাচ ল্যান্ড ইফ আফটার সাচ ট্রান্সফার দ্য ট্রান্সফারি হোল্ডস অ্যাজ এ রায়াত ল্যান্ড নট এক্সিডিং 1 acre ইন এরিয়া ইন দ্য অ্যাগ্রিগেট। অর্থাৎ বর্গাদারকে প্লট অফ ল্যান্ড ট্রান্সফার করা যেতে পারে প্রথমেই, কিন্তু সেক্ষেত্রে প্লট অফ ল্যান্ড ট্রান্সফারের পরে ট্রান্সফারি অর্থাৎ বর্গাদারের কাছে যেন পার্সোনালি রায়াত হিসেবে 1 একরের বেশি জমি না থাকে। অর্থাৎ রায়াত যদি তার প্লট অফ ল্যান্ডের কোনো অংশ কো শেয়ারারকে বা অ্যাডজয়নিং ল্যান্ড ওনারকে না দিতে চায় এবং কোনো ঝামেলা ছাড়াই যদি প্রথমে বর্গাদারকে তার প্লট অফ ল্যান্ডের ওই অংশটি ট্রান্সফার করে দিতে চায় তাহলে একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে যে বর্গাদারের কাছে ট্রান্সফার করার পর ওই প্লট অফ ল্যান্ডের অংশটি বর্গাদারের কাছে ট্রান্সফার করার পর বর্গাদারের কাছে যেন 1 একরের বেশি জমি না হয়ে যায়। এরকম যদি এই কন্ডিশনটা যদি ফুলফিল থাকে, বর্গাদারের কাছে যদি 1 একরের বেশি পার্সোনালি রায়াত হিসেবে না হয়ে যায় তাহলে প্রিএমশন রাইট অর্থাৎ সেকশন 8 অ্যাপ্লাই হবে না। অর্থাৎ সেক্ষেত্রে কো শেয়ারার বা কোনো অ্যাডজয়নিং ল্যান্ড ওনার কোর্টে গিয়ে অ্যাপ্লাই করে রাইট অফ পারচেস ক্লেম করতে পারবে না। এই ক্লজটি জানার পরে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে একজন রায়াত তার প্লট অফ ল্যান্ডের কোনো পোর্শন বা শেয়ার যদি কো শেয়ারার বা 1 একরের কম ল্যান্ড হোল্ড করে থাকা বর্গাদার বাদে অপর কোনো অপরিচিত ব্যক্তিকে ওই প্লট অফ ল্যান্ডের অংশটি ট্রান্সফার করে দেয় সেক্ষেত্রে সেকশন 8 অ্যাপ্লাই হবে। সুতরাং বর্গাদারকে প্লট অফ ল্যান্ডের কোনো অংশ প্রথমেই ট্রান্সফার করার ক্ষেত্রে যদি সেকশন 8 অর্থাৎ প্রিএমশন রাইটের ঝামেলায় না জড়াতে চায় তাহলে রায়াতকে একটা বিষয় অবশ্যই দেখে নিতে হবে যে ওই প্লট অফ ল্যান্ডের পোর্শনটি বর্গাদারের কাছে ট্রান্সফার করার পরে বর্গাদারের কাছে যেন রায়াত হিসেবে পার্সোনালি 1 একরের বেশি জমি না হয়ে যায়, তাহলে আর কোনো সেকশন 8 বা প্রিএমশন রাইটের কোনো ঝামেলায় জড়াতে হবে না। এছাড়া আর একটা কথা বলবো, সেকশন 8-এর শুরুতে হেডিংয়ে রাইট অফ পারচেস বাই কো শেয়ারার অর কন্টিজিয়াস টিনেন্ট, সেখানে কেন রাইট অফ পারচেস বাই বর্গাদার নেই তার উত্তর এই ক্লজটা পড়ার পরে হয়তো তোমরা বুঝে গেছো। এরপর একটি ছোট্ট এক্সপ্লেনেশন রয়েছে। অল অর্ডার্স পাসড অ্যান্ড দ্য কনসিকুয়েন্সেস দেয়ার অফ আন্ডার সেকশনস 8, 9 and 10 শ্যাল বি সাবজেক্ট টু দ্য প্রভিশনস অফ চ্যাপ্টার 2B। অর্থাৎ
সেকশন 8, সেকশন 9 এবং সেকশন 10-এর আন্ডারে কোর্ট থেকে যে সমস্ত অর্ডার পাস হবে এবং তার ফলে যে পরিণতি বা ফলাফলগুলি হবে সেগুলি অবশ্যই চ্যাপ্টার 2B-তে যে প্রভিশনগুলি আছে সেগুলিকে ফলো করে করতে হবে। অর্থাৎ চ্যাপ্টার 2B-তে সিলিং এরিয়া নিয়ে যে সমস্ত প্রভিশনগুলি রয়েছে সেগুলিকে ফলো করতে হবে। সেকশন 8-এর অর্ধেকটা আমরা জেনেছি, বাকি অর্ধেকটা এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আমরা সেকেন্ড ভিডিওতে আলোচনা করব, কারণ একবারে লেন্দি ভিডিও আপলোড করলে তোমরা অনেকেই হয়তো বোর হয়ে যাও, কম সময়ের মধ্যে অনেকগুলি ইনফরমেশন মাথার মধ্যে ঢুকে যায়, তাই বাকি অর্ধেক পার্ট আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব।